সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বীর সংবাদে। আজ সাথে আছি আমি পিঙ্কুধর। প্রথমেই শিরোনাম। আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত। অসমাপ্ত সিলেবাস শেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ। রায়হান হত্যা মামলার তদন্ত প্রায় শেষ। নতুন বছরের শুরুতে আদালতে চার্জশিট দাখিলের সম্ভাবনা। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ এবং চাঁদাবাজি ও মারধরের মামলার চার্জশিট আদালতে গ্রহণ। বিচারের জন্য আদালত পরিবর্তন। দিরাইয়ে বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার হওয়া বাসের হেলপারের আদালতে স্বীকারোক্তি। চালকসহ 2 আসামি এখনও পলাতক। করোনায় দেশে মৃতের সংখ্যা 7,500 ছাড়ালো। গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত সহস্রাধিক। সিলেট বিভাগে 13 জন করোনা আক্রান্ত শনাক্তর দিনে সুস্থ হলেন 33 জন। কয়েকদিন থেকে কেউ মারা না যাওয়ায় স্বস্তি। ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এসএসসি আমরা 93 ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ বিএডিসির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সে লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার পাঠ্যপুস্তক বিতরণ 2021 ও সমসাময়িক বিষয় নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্লাসরুমে বসিয়ে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে এই 2 স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে আগামী বছরের জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। এরপর জুলাই আগস্টে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। তবে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে ক্লাস বসিয়ে তা পড়ানো হবে। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামের যুবক নিহতের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। নতুন বছরের শুরুতেই মামলার চার্জশিট আদালতে দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। স্পর্শকাতর মামলাটির চার্জশিট প্রস্তুত নিয়ে গেল সপ্তাহে বিশেষ সভা করেছে পুলিশের এই সংস্থা। চার্জশিটে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের পাশাপাশি প্রধান অভিযুক্ত এসআই আকবরকে পালাতে সহায়তা ও মামলার আলামত নষ্টের সাথে জড়িতদের আসামি করা হচ্ছে বলে জানা গেছে। সূত্র জানায়, রায়হান হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। চার্জশিটও প্রায় প্রস্তুত করে রেখেছে পিবিআই। স্পর্শকাতর এই মামলার চার্জশিটে যাতে কোনো ফাঁকফোকর ও ভুলভ্রান্তি না থাকে সেজন্য চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পিবিআই ঢাকা অফিস থেকেও মামলাটির তদন্ত নিয়মিত তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে রায়হানের 2 দফা পোস্টমর্টেমের রিপোর্টও হাতে পেয়েছে পিবিআই। 2 রিপোর্টেই নির্যাতনে রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। সূত্র আরও জানায়, রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নির দায়েরকৃত মামলায় আসামিদের অজ্ঞাত উল্লেখ করা হলেও চার্জশিটে প্রধান আসামি করা হচ্ছে বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। এছাড়া চার্জশিটে আসামি করা হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার হওয়া পুলিশের 3 সদস্য এএসআই আশেকে এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ ও টিটিচন্দ্র দাস। রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় এই 3 পুলিশ সদস্যকে ইতোমধ্যে সাময়িক বরখাস্তও করা হয়েছে। পুলিশ সদস্য ছাড়াও ফাঁড়ির সিসি ক্যামেরার হার্ড ডিস্ক পরিবর্তন ও এসআই আকবরকে সহায়তাকারী আবদুল্লাহ আল নোমান ও রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে চার্জশিটে আসামি করা হচ্ছে। শেখ সাইদুর রহমান বর্তমানে একটি প্রতারণা মামলায় জেলে রয়েছে।
তাকে রায়হান হত্যা মামলায়ও শন অ্যারেস্ট দেখানো হয়েছে। এদিকে ভারতীয় খাসিয়াদের হাতে আটকের পর এসআই আকবর জানিয়েছিল তাকে পালানোর পরামর্শ দিয়েছিলেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। আকবরের এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তবে তদন্তে ওই জ্যেষ্ঠ কর্মকর্তার পরিচয় শনাক্ত বা আকবরের এই বক্তব্যের সত্যতা পাওয়া গেছে কিনা তা খোলাসা করেননি পিবিআই সিলেট অফিসের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ্জামান। তিনি জানান, রায়হান হত্যাকাণ্ডটি স্পর্শকাতর হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে, চার্জশিট তৈরির কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে চার্জশিটটি আদালতে দাখিলের চেষ্টা চলবে। পুলিশ সুপার আরও বলেন, পিবিআই ঢাকা অফিস থেকে তদন্তের ব্যাপারে নিয়মিত তদারকি করা হচ্ছে। গেল সপ্তাহে তদন্ত ও চার্জশিট প্রস্তুত নিয়ে অভ্যন্তরীণ সভা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে চার্জশিটে আসামি করা হবে। বন্দরবাজার ফাঁড়ির সিসি ক্যামেরার হার্ড ডিস্ক পরিবর্তন ও এসআই আকবরকে ভারতে পালাতে সহায়তাকারী আবদুল্লাহ আল নোমানের কোনো খোঁজ পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার খালেদুজ্জামান বলেন, এখনও নোমানের কোনো খোঁজ মেলেনি, তবে তার সন্ধান পেতে পিবিআই চেষ্টা চালিয়ে যাচ্ছে। নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে গত 10 অক্টোবর রাতে ধরে নেওয়া হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এএসআই আশেকে এলাহি। সেখানে মারা যান রায়হান। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 সদস্যকে প্রত্যাহার করা হয়। গত 9 নভেম্বর ভারতে পালানোর সময় কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে ওই মামলায় 4 পুলিশ সদস্য কারাবন্দী রয়েছেন। সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দাখিলকৃত 2টি মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য 2টি মামলার আদালত পরিবর্তন করা হয়েছে। মামলার 2টির সকল আসামি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এমসি কলেজে গণধর্ষণ এবং মারপিট ও চাঁদাবাজির মামলা 2টির চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করেছে পুলিশ। 2টি চার্জশিটই গ্রহণ করেন আদালত। পরে গত 3 ডিসেম্বর গণধর্ষণ মামলাটি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এবং 27 ডিসেম্বর চাঁদাবাজি ও মারপিটের মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য বদলি করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2য় আদালতের বিচারক সাইফুর রহমান। এছাড়া অস্ত্র আইনের মামলাটির চার্জশিট পর্যালোচনার জন্য সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2য় আদালতে রাখা হয়। আদালত সূত্র জানায়, গেল 25 সেপ্টেম্বর রাত 8:15টার দিকে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের ভিতর একটি প্রাইভেট কারের মধ্যে স্বামীকে বেঁধে রেখে মারধর করে গৃহবধূকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান রহমতুল্লাহ আলাহির থানায় মামলা করেন। পরে মামলাটি ধর্ষণ এবং চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় মামলাটি 2 ভাগে ভাগ করা হয়। এছাড়া গণধর্ষণের রাতে ছাত্রাবাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে। গণধর্ষণের মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী তারেকুল ইসলাম তারেক, শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাহফুজুর রহমান মাসুম, মিসবাউর রহমান রাজন ও আইনুদ্দিন। এর মধ্যে রাজন ও আইনুদ্দিন ছাড়া অপর 6 জন মামলার এজাহারভুক্ত আসামি। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাসের হেল্পার রশিদ আহমদ। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিব নূর তার জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার ভোরে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে বাসের হেল্পার রশিদকে গ্রেফতার করে পিবিআই। এই ঘটনায় বাস চালক শহীদসহ 2 আসামি পলাতক রয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে ধীরাই আসছিলেন ওই কলেজ ছাত্রী। ধীরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের ড্রাইভার ও হেল্পার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়।
ইজ্জত বাঁচাতে এক পর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 19 জন পুরুষ ও 11 জন নারী। মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে 7,500 ছাড়ালো। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের 166টি ল্যাবে 14,820টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,588টি নমুনা। এ নিয়ে মোট নমুনার পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 31,99,115টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,181 জন। আর সব মিলিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,11,265 জনে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,245 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হলেন 4,54,563 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.98 এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.91%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। চলতি বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। 28 ডিসেম্বর পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 7,509 জন। তাদের মধ্যে পুরুষ 5,717 ও নারী 1,792 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় 13 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন 33 জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গেল কয়েকদিন থেকে করোনায় কারো মৃত্যু না হওয়ায় সিলেট বিভাগে স্বস্তি বিরাজ করছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া 13 জন করোনা রোগীর মধ্যে 12 জনই সিলেট জেলার। এছাড়া একই সময় বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া 33 জন রোগীর মধ্যে 19 জন সিলেট জেলার বাসিন্দা, বাকি 14 জন সুনামগঞ্জের। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,440 জনে। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,104 জন। এছাড়া সুনামগঞ্জে 2,508 জন, হবিগঞ্জে 1,952 জন ও মৌলভীবাজারে 1,876 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 31 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 14,465 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 262 জন। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এসএসসি আমরা 93 ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় স্কুলের হলরুমে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওসমানীনগর উপজেলার বিভিন্ন গ্রামের 2 শতাধিক শীতার্ত মানুষের মধ্যে তারা কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, আমরা 93 ব্যাচের সভাপতি ইলিয়াস আহমদ, সহসভাপতি মুশফিকুর রাজা চৌধুরী টুকন, সহসভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ধর, শামসুল ইসলাম শামীম, আনামিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শরীফ আহমদ চৌধুরী। জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান, এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ বিএএডিসির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল 11টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার চেষ্টা মানে আমাদের স্বাধীনতার চেতনার উপর আঘাত করা। যারা এই অপচেষ্টায় জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তা না হলে ৭১-এর পরাজিত শক্তিরা আবারও সুযোগ নেবে, তাই তাদেরকে প্রতিহত করতে হবে। বিএডিসি সিলেট বিভাগের যুগ্ম পরিচালক কৃষিবিদ সুপ্রিয় পালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক কৃষিবিদ রবীন্দ্র কুমার সিং, উপপরিচালক কৃষিবিদ আশুতোষ দাস, উপপরিচালক খুরশেদ আলম, সিনিয়র সহকারী পরিচালক পরিতোষ পাল, আঞ্চলিক হিসাব নিয়ন্ত্রক দেবজ্যোতি পুরকায়স্থ, সহকারী প্রকৌশলী রুবাইয়াত ফয়সাল মাসুম, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ সিলেটের সভাপতি দিলীপ কুমার শীল। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।